নমস্কার, আমি পম্পা দাস শুরু করতে চলেছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড। হ্যাঁ, রীনা রাম সিংয়ের স্ত্রী, যিনি শারীরিক চাহিদা মেটানোর জন্য নিজের স্বামীকেই খুন করেছিলেন। কিন্তু কিভাবে হয়েছিল এই সম্পর্ক এবং কিভাবেই বা খুন করা হয়েছিল রাম সিংকে? তবে চলুন মূল ঘটনাটি কী ঘটেছিল সেটা দেখা যাক। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই আছেন ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আসলে আপনাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি মোটিভেশন যোগায় নতুন আরও একটি ভিডিও তৈরি করার ক্ষেত্রে। রাম সিং হরদই জেলার আতৌলি থানা এলাকার বাহুয়া গ্রামের বাসিন্দা। সেখানে তার দর্জির দোকান ছিল। মাঝগাঁও গ্রামের রীতার সঙ্গে তার বিয়ে হয়। পরে তার একটি পুত্র সন্তান হয়। কিন্তু রীতা রাম সিংয়ের চেয়ে বয়সে বড় হওয়ায় এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো। এই বিবাদ এতটাই বেড়ে যায় যে রীতা রাম সিংকে ছেড়ে মাতৃগৃহে থাকতে শুরু করেন। রীতা চলে যাওয়ার প্রায় 6 বছর পর রাম সিং বসন্তপুর গ্রামের রীনাকে বিয়ে করে। রাম সিংয়ের থেকে 10 বছরের ছোট ছিলেন রীনা। পরে 2 সন্তানের মা হন রীনা। তার বড় ছেলের নাম সৌরভ এবং ছোটর নাম গৌরব। পরে রীনা অঙ্গনারীতে হেল্পার হিসাবে কাজ শুরু করেন। বয়স বাড়ার সাথে সাথে রাম সিংয়ের শক্তি ব্যর্থ হতে শুরু করে। সারাদিন দোকানে কাজ করে বাড়ি ফেরার পথে মদের স্টল থেকে মদ খেয়ে বাড়ি ফিরতেন। বাসায় এসে ডিনার করার সাথে সাথেই ঘুমিয়ে পড়তেন। এমনকি স্ত্রীর চাহিদা পূরণের ব্যাপারেও তিনি চিন্তিত ছিলেন না। রাম সিংয়ের বাড়ির পাশেই থাকতেন তার মামা শ্রীপাল। শ্রীপালের 2 ছেলে ছিল, সোনালাল ওরফে ভুরা ও কমলেশ। কমলেশ লখনৌতে বিকম পড়ছিলেন। ভুরা ভারোয়ান মোড়ে একটি দোকানে দর্জির কাজ করতেন। তিনি অবিবাহিত ছিলেন। রাম সিং এবং ভুরার মধ্যে বয়সের বিস্তর পার্থক্য ছিল, তবুও উভয়ের মধ্যে ভালোই সম্পর্ক ছিল। একদিন ভুরা তার বন্ধুদের সাথে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সে অনেক মাছ ধরেছিল। সে ভাবল কিছু মাছ রাম সিং ভাইকে দেবে। মাছ নিয়ে সে যখন রাম সিংয়ের বাড়িতে গেল, দেখল রীনা বৌদি রান্নার জোগাড় করছে। ব্যাগটা সামনে রেখে ভুরা বলল, ছাড়ো বৌদি, এই সুন্দর মাছগুলো নাও, পরিষ্কার করে রান্না করো। আমিও আজ রাতে এখানে রাতের খাবার খাবো। রীনা মাছগুলোর দিকে একবার তাকালো, তারপর ঠোঁটে একটা হাসি দিয়ে বলল, তুমি ভালোই শিকার আটকাতে পারদর্শী, আশ্চর্যজনক মাছ ধরেছ। ভুরাও মজা করে জবাব দিল, এগুলো ছোট মাছ, কোনো বড় মাছ ফাঁদে পড়লে ব্যাপার হবে। ভাই, এর জন্য একটা শক্ত হুক থাকা উচিত। রীনা তির্যক দৃষ্টিতে আক্রমণ করল। হুকটা শক্তিশালী বৌদি, কেবলমাত্র মাছ পড়ার অপেক্ষা। ভুরার কথায় লজ্জিত রীনা। মাছ দেওয়ার পর ভুরা যখন বেরিয়ে এলো, তখন বাড়ির বাইরে বসে থাকা রাম সিং জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ বৌদি মাছ রান্না করবে। আমি সন্ধ্যায় এখানে এসে রাতের খাবার খাবো। তাহলে আমাকে মদ অর্ডার করতে হবে। সন্ধ্যার আগে এসো, রাম সিং বলল। সন্ধ্যা হলেই রীনা মাছ ও রুটি তৈরি করে রাখলো। এদিকে রাম সিং ও ভুরা এসেও হাজির। মদ খেতে খেতে রাম সিং আর ভুরা গল্প করতে লাগলো। কতটা সময় কেটে গেছে বুঝতেও পারেনি। রাম সিং খুব বেশি মদ পান করেছিলেন। জ্ঞান হারালে রীনা তাকে তুলে ঘরের ভিতরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় পড়ার সাথে সাথে রাম সিং নাক ডাকতে শুরু করে। ভুরা ক্ষমা চেয়ে বলল, ভাই আজকের খুব বেশি মদ পান করেছে, এটা আমার দোষ, আমার ওকে থামানো উচিত ছিল। ঠিক আছে, তুমি খাবার খাও। রীনা লজ্জা ভরা চোখে ভুরার দিকে তাকালো। রীনার মুখ জল জল করছিল। সে বলল, তোমার ভাই বেশি মদ পান করেছে এবং সে ঘুমিয়ে পড়েছে। রীনা একটা ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, হ্যাঁ, মানুষ মদ খেয়ে ক্লান্তি দূর করে, কিন্তু যেখানে প্রকৃত নেশা আছে আমরা সেদিকে তাকাই না। রীনার এসব কথায় বেদনা ও আমন্ত্রণ দুটোই ছিল। ভুরা যখন তার চোখের দিকে তাকালো, সে দেখতে পেল তৃষ্ণার সাগর তাকে প্রহার করছে। সে রোমান্টিক সুরে বলল, সত্যি বলছো বৌদি, এবার নিজের দিকে তাকান, আপনার কি নেই? নিজেই একটি সম্পূর্ণ সরাইখানা, যার শরীরের প্রতিটি ছিদ্রে নেশা রয়েছে, এবং আমার ভাই বাড়িতে সরাইখানায় না গিয়ে কেন মদে ডুবে যায়? ভুরা সাহস করে রীনার হাতের কবজি ধরে রীনাকে নিজের দিকে টেনে নিয়ে বুকে হাত রেখে বললেন, প্লিজ আমার হৃদয়কে জিজ্ঞেস করো, সে বলবে তুমি কেমন। তুমি সুন্দর, মাতাল ও শান্ত। শারীরিক সুখ থেকে বঞ্চিত 3 সন্তানের জননী একজন অবিবাহিত যুবক যদি তার সৌন্দর্যের প্রশংসা করে এবং তার হাত ধরে,
তবে তার জন্য ভেসে যাওয়া স্বাভাবিক। ভুরার স্টাইল দেখে রিনাও শিউরে উঠল। ভুরা যখন তার মুখ তার হাতের তালুতে চেপে ধরে তার উষ্ণ নিঃশ্বাস ছাড়তে শুরু করলো, তখন রিনা জ্ঞান হারাতে শুরু করে। ধীরে ধীরে এই খেলা তার সীমা অতিক্রম করে এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ব্যাচেলার ভুরা সেই রাতে রিনার বিরক্ত শরীরে যে আনন্দ দিয়েছিল তা রিনাকে পাগল করে তুলেছিল। এখন প্রায়ই স্বামী রাম সিংয়ের চোখ এড়িয়ে লালসার খেলা খেলতে থাকে সে। মাস কেটে গেল, এভাবে চলতে থাকে তাদের খেলা। রাম সিং যখন দোকানে থাকতো তখন ভুরা রিনার সঙ্গে দেখা করতে যেত। একদিন ভুরা রিনাকে কোলে জড়িয়ে শুয়েছিল। তারপর হঠাৎ রিনা তার শাশুড়ির আওয়াজ দেখে ভুরাকে দূরে ঠেলে দিয়ে হুট করে উঠে পড়ল। ভুরা চোরের মতো মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। রিনাও মাথা নিচু করে রাখল। শাশুড়ি রাধা দেবীর রক্ত ফুটছিল। সে বড় বড় চোখ করে বলল, তুমি এত নিন্দনীয় হয়েছ, তোমার একটু লজ্জা থাকা উচিত। রিনা শাশুড়ির পা চেপে বলল, মা, এতে আমার দোষ নেই, কেন জানি না ভুরা আমাকে ফলো করে। পেছন ঘুরে রাধা হাত নেড়ে বলল, আজ আমি তোমার চুড়ি ধরলাম, তাই তুমি শুদ্ধ হওয়ার ভান করছো। আমি কাল তোমার বাবাকে ফোন করে তোমার কাজের কথা বলবো, শাশুড়ি হুমকি দিলেন। রিনা শাশুড়ির পায়ে পড়ল। তিনি ক্ষমার জন্য অনুরোধ করলেন, দয়া করে আমাকে এইবার ক্ষমা করুন মা। যদি ভবিষ্যতে আমাকে তার সাথে কথা বলতে দেখেন তবে আপনার হাতে আমাকে শ্বাসরোধ করবেন। এটা ছিল পারিবারিক সম্মানের প্রশ্ন, তাই রাধা দেবী রিনাকে সতর্ক ও ক্ষমা করে দেন। পরে সে নিশ্চিতভাবে তার স্বামী শ্যামলালকে বিষয়টি জানান। পুত্রবধূর কর্মকাণ্ডে শ্যামলালও হতবাক। তিনি রাধাকে বললেন, এটি আমার নিজের সম্মানের কথা, তাই আমি যদি এটিকে খুব বেশি গুরুত্ব দিই তবে আমি নিজের অসম্মান বয়ে আনব। পুত্রবধূ যদি তার ভুল স্বীকার করে থাকেন এবং ভুল না করার আশ্বাস দিয়ে থাকেন তাহলে তাকে একবার সুযোগ দেওয়াই ভালো। সেদিন থেকে রাধা সজাগ হয়ে গেল। শ্বশুর শাশুড়ি বিষয়টি রাম সিংয়ের কানে আসতে দেয়নি। এরপর ভুরা রিনার বাসায় আসা বন্ধ করে দেয়। দুজনেই কয়েকদিন শান্ত থাকলেও ভিতরে ভিতরে দুজনেই অস্থির। তারা আর এই দূরত্ব সহ্য করতে পারছিল না। অবশেষে একদিন সুযোগ পেল দুজনেই। ভুরা কোনো রকমে তার পিসি রাধার দৃষ্টি থেকে পালাতে সক্ষম হয় এবং রিনার কাছে পৌঁছায় এবং তারা ইচ্ছা পূরণ করে ফিরে আসে। এরপর অনেক দিন দেখা করার সুযোগ পায়নি দুজনেই। রাধার চোখ সবসময় রিনার দিকে থাকতো। একদিন সন্ধ্যায় দোকান থেকে ফেরার সময় রাম সিং ভুরার সঙ্গে দেখা করলো। রাম সিং তাকে জিজ্ঞাসা করলো, ভুরা, কি ব্যাপার? এই কয়দিন তুমি আমার সাথে দেখাও করো না আর বাড়িতেও আসো না। ভুরা চমকে উঠল। এর মানে পিসি তাকে কিছুই বলেনি। ভুরা সাথে সাথে একটা অজুহাত বের করলো, আরে ভাই, আমি তো কিছু কাজে ব্যস্ত ছিলাম, অনেক দিন হয়ে গেল বসে আছি, কাল সন্ধ্যায় আসো, তারপর পার্টি করব। ভুরা বলল, হ্যাঁ, কিন্তু সে ভয় পেয়েছিল যে রাধা তার বাড়িতে রাম সিংয়ের সাথে খাওয়া দাওয়া দেখে ঝড় তুলতে পারে। তার সাহস ব্যর্থ হয়। তিনি রাম সিংয়ের বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নেন। পরদিন সন্ধ্যায় ভুরা বাড়িতে না পৌঁছালে রাম সিং নিজে গিয়েই তাকে ধরে ফেলেন। কাকতালীয়ভাবে রাধা আর শ্যামলাল বাড়িতেই ছিলেন। দুজনকে দেখেই ভুরার চোখ নিচু হয়ে গেল। ভুরাকে দেখে দুজনেরই মন খারাপ করলেও ভুরার প্রতি ছেলের সখ্যতা দেখে তখন কিছু বলার ঠিক মনে করেননি। ভুরা এমন আচরণ করেছিল যেন সে তার ভুলের জন্য খুব অনুতপ্ত। সে রিনার দিকেও তাকায়নি। সেদিন থেকে ভুরার জন্য আবার রিনার বাসায় যাওয়ার দরজা খুলে দেওয়া হয়। রাধা চাইলেও রিনা ও ভুরার সম্পর্কের কথা রাম সিংকে বলতে পারেনি। ছেলেকে ইশারায় বোঝানোর চেষ্টা করেন যে অবিবাহিত ছেলের এভাবে ঘরে ঢুকে পড়া ঠিক নয়। কিন্তু রাম সিং ভুরাকে খুব বেশি বিশ্বাস করতেন। তার আস্থার সুযোগ নিয়ে রিনা ও ভুরা আবার লালসার খেলায় মগ্ন হয়। এখন সে রাধাকেও পাত্তা দিত না। কিন্তু কয়েকদিন আগে রাম সিং দুজনকেই মাঠে মজা করতে দেখেছেন। রাম সিং দুজনকেই প্রচণ্ড মারধর করেন। সেদিন থেকেই রিনা ও ভুরা মোবাইলে কথা বলতে থাকে এবং তাদের অনুভূতি বোঝাতে থাকে। সুযোগ পেলেই রিনা তাকে ফোন করত। ভুরাও রাম সিংয়ের সামনে আসা এড়িয়ে যেতে লাগলো। এরপর যখনই ভুরা তার দোকান থেকে দূরে যেতেন রাম সিং তাকে অনুসরণ করতেন যে তিনি বাড়িতে রিনার সাথে দেখা করতে যাচ্ছেন কিনা। 17 জুলাই 2020 তারিখের সন্ধে 7টায় রাম সিং দোকান থেকে ফিরে আসেন। সে মাতাল হয়ে এসেছিল। রাতের খাবার খেয়েছে, কিন্তু রিনা বাসায় ছিল না। তার বোন শিল্পী এসেছিল। জানা গেল রিনা সকালে তাকে নিয়ে বসন্তপুরে তার বাবা মায়ের বাড়িতে গিয়েছিল। তাই খাবার খেয়ে রাম সিং ঘরের বাইরে একটা খাটে শুয়ে পড়লেন।
তার বাবা শ্যামলাল সিং এবং রাম সিংয়ের সন্তানরা অন্য ঘরে ঘুমিয়েছিল। 18ই জুলাই ভোর 5:30টায় গ্রামের মহিলারা বাইরে এলে রাম সিংয়ের খাটের নিচে রক্ত পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। মহিলারা চিৎকার তুললে রাম সিংয়ের পরিবারের সদস্যরা এবং গ্রামের অন্যান্য লোকজন সেখানে জড়ো হন। রিনাকে বিষয়টি জানালে পরিবারের লোকজন আতৌলি থানায় খবর দেয়। খবর পেয়ে ইন্সপেক্টর সন্তোষ তিওয়ারি পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। রাম সিংয়ের লাশ খাটের ওপরে পড়েছিল। তার মাথায়, মুখে ও পেটে গভীর ক্ষত রয়েছে, যা ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হলে সেখান থেকে প্রায় 70 মিটার দূরে একটি শুকনো কূপে রক্তমাখা কুড়াল পড়ে থাকতে দেখা যায়। ইন্সপেক্টর তিওয়ারি ফরেনসিক দলকে ডাকেন। ফরেনসিক দল কুয়া থেকে কুড়ালটি বের করে তার হাতল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে। ঘটনার খবর পেয়ে রিনাও সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসেন। পরিদর্শক সন্তোষ তিওয়ারি যখন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রিনা, শ্যামলাল এবং বাড়ির অন্যান্য লোকদের জিজ্ঞাসাবাদ করেন, তখন তিনি বুঝতে পারেন যে তার ঘনিষ্ঠ কেউ এই হত্যার পেছনে রয়েছে। পরিবারের লোকজন জানে কিন্তু বলছে না। অপরাধ স্থলের কাছ থেকে খুনের কুড়াল পাওয়া ইঙ্গিত দেয় যে অপরাধ করার পর খুনি দ্রুত কুয়াতে কুড়ালটি ফেলে দেয়। বর্তমানে ইন্সপেক্টর তিওয়ারি লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিনার তরফে তিনি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আইপিসির 302 ধারায় মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট আসার পর ইন্সপেক্টর তিওয়ারি পরিবারের সদস্যদের কড়া জিজ্ঞাসাবাদ করেন এবং পুরো সত্য বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর তারা রিনা এবং সোনালালকে 19 জুলাই 2020 তারিখে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে, থানায় নিয়ে এসে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তারা উভয়ই তাদের অপরাধ স্বীকার করে। রাম সিংয়ের ক্রমাগত নজরদারির কারণে ভুরা এবং রিনার দেখা করা কঠিন হয়ে উঠেছিল। ঘটনার 1 মাস আগে ভুরা তার দোকান থেকে কিছু কাজে গিয়েছিল এবং যখন সে ফিরে আসে রাম সিং সন্দেহ করে যে সে রিনার সাথে দেখা করতে আসছে। রাগে ক্ষিপ্ত হয়ে রাম সিং ভুরাকে কাঁচি দিয়ে আঘাত করে। নিজেকে বাঁচাতে ভুরার ডান হাত সরিয়ে নিলে তার বাঁ হাত ক্ষতবিক্ষত হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়। বাসায় এসে মোবাইলে কথা বলে রিনাকে খামারে ডেকে নিয়ে হাত দেখিয়ে পুরো ঘটনা খুলে বলেন। এ বিষয়ে রিনা বলেন, এখন তো অনেক হয়ে গেছে, আমরা যদি একসঙ্গে থাকতে চাই তাহলে আমাদের তাকে পথ থেকে সরিয়ে দিতে হবে। এরপর দুজনেই বাড়ি ফিরে আসেন। এখন ভুরা রাম সিংয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা শুরু করে যাতে সে তাকে আস্থায় এনে তাকে হত্যা করতে পারে, কিন্তু রাম সিং প্রায়ই মদ খেয়ে ভুরাকে বকাঝকা করত। 17ই জুলাই 2020 সকালে রিনা ভুরার সাথে দেখা করে এবং বলে, আমি আজ আমার বাবা মায়ের বাড়ি যাচ্ছি, আজ এই কাজটি শেষ করার সুযোগ নিন। রিনা চলে যাওয়ার পর রাম সিং দোকানে গেল। তাকে অনুসরণ করে ভুরাও তার দোকানে গেল। সন্ধ্যায় রাম সিং দোকান থেকে সোজা মদের দোকানে গেল। মদ খেয়ে বাড়ি চলে যায়। চলে যাওয়ার 10 মিনিট পরে ভুরাও মদ খেয়ে বাসায় আসে। সন্ধ্যা 7টায় ডিনার সেরে রাম সিং ঘুমিয়ে পড়েন। রাত 10টার দিকে ভুরা রাম সিংয়ের বড় ছেলের কাছ থেকে কুড়ালটি নিয়ে নিজের কাছে রাখে। রাত 12:30টার দিকে বাসা থেকে বের হয় ভুরা রাম সিংয়ের খাটের কাছে এসে নিজের সাথে নিয়ে আসা ধারালো কুড়োল দিয়ে রাম সিংয়ের মাথায় আঘাত করে। রাম সিংয়ের শরীর কোনো নড়াচড়া ছিল না। এরপর ভুরা তার উপর 4 বার হামলা চালায়। রাম সিংয়ের মৃত্যুর পর তিনি পাশের একটি শুকনো কূপে গিয়ে কুড়ালটি ফেলে দেয়। তারপর বাসায় এসে শুয়ে পড়ে। কিন্তু ভুরা ও রিনার অপরাধ আইনের সামনে এসেছে। কাগজপত্র শেষ করে উভয়কে উপযুক্ত আদালতে হাজির করা হলে সেখান থেকে উভয়কে কারাগারে পাঠানো হয়। আমি পম্পা দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো অপরাধের কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা।